साउंड देखो तो साउंड क्लियर, साउंड चेक करो। হোমওয়ার্ক পারিনি, হোমওয়ার্ক পারোনি তো না? ঠিক আছে, নীতি সরকার সাউন্ডটা ক্লিয়ার করে দাও। না বিকালে দেওয়া যাবে না, বিকালে সাউন্ড ক্লিয়ার কই কই বয় তো লাগাইনি, সাউন্ড ক্লিয়ার হলে কি করে? এবার দেখো নাস্তা করে আসলাম, সাউন্ড শোনা যায় নাস্তা? হ্যালো 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 দেখো। আচ্ছা, গত দিনের যে হোমওয়ার্কটা দিয়েছিলাম ওটা পারেছিলা? গত দিনের যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটা পারেছো কিনা দেখো তো। হোমওয়ার্কটা পারেছিলা? হোমওয়ার্ক ইয়ারফোনে সব ক্লিয়ার শুনতে পাচ্ছি, আমাকে ঠান্ডা লাগে না। পারিনি, ঠিক আছে। অঙ্কটা ছিল এরকম যে একটা ত্রিভুজে এবিসি ত্রিভুজের এ কমা বি কমা সি তিনটা বিন্দু হতে পি কিউ আর মানের তিনটি সমমুখী সমান্তরাল বল ক্রিয়াশীল। বল তিনটার লব্ধি যদি পরিকেন্দ্রগামী হয় তাহলে একটা সম্পর্ক নির্ণয় করতে হবে, ঠিক কিনা? তাহলে আমি পরিকেন্দ্র আঁকার জন্য আমি আগে একটা বৃত্ত আঁকি। এই হচ্ছে একটা বৃত্ত, এর অভ্যন্তরে একটা ত্রিভুজ। তাহলে এই বৃত্তটাকে আমরা বলবো হচ্ছে পরিবৃত্ত, রাইট? এই পরিবৃত্তের কেন্দ্র যেটা সেটা হচ্ছে পরিকেন্দ্র, মনে করো পরিকেন্দ্র ও। এখন প্রশ্নে বলা আছে যে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। এ বিন্দু থেকে একটা পি বল ক্রিয়াশীল, বি বিন্দু থেকে একটা কিউ বল ক্রিয়াশীল, এবং এটা মোটামুটি সমান্তরাল আছে। আর সি বিন্দু থেকে আর বল ক্রিয়াশীল। এই বল তিনটার লব্ধি এই পরিকেন্দ্র ও বিন্দুগামী। তাহলে এখান থেকে এগুলো সব সমান্তরাল হবে। এখানে কাজ করবে পি প্লাস কিউ প্লাস আর, ঠিক আছে? সুতরাং এ ও যোগ করে বর্ধিত করলে বিসি কে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু থেকে কিউ এবং আর বলের লব্ধি ক্রিয়া করবে, অর্থাৎ কিউ এবং আর এর লব্ধি কিউ প্লাস আর এই ডি বিন্দুতে অবশ্যই ক্রিয়া করবে। দেখো চিত্রটা ঠিক আছে কিনা?
তো গত দিনের যে সাধারণ অংশটা ছিল সেটা লিখতে হবে এভাবে যে ধরি এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এ ও যোগ করে বর্ধিত করি যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। তারপরে লিখতে হবে যেহেতু এ কমা বি কমা সি বিন্দুতে যথাক্রমে পি কিউ আর মানের তিনটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি পি প্লাস কিউ প্লাস আর পরিকেন্দ্র ও বিন্দুগামী, সুতরাং বি এবং সি বিন্দুতে ক্রিয়াশীল কিউ এবং আর মানের দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি কিউ প্লাস আর অবশ্যই ডি বিন্দুগামী হবে। এই সাধারণ অংশটা গতদিন তোমাদের লেখা ছিল, রাইট? তাহলে তারপরে আমরা কি করব, যে সমান্তরাল বলের সূত্র অনুসারে কিউ ইনটু বিডি ইকুয়াল টু আর ইনটু সিডি, এটা সত্য, রাইট? কিউ ইনটু কিউ এর ক্রিয়াবিন্দু হতে লব্ধির ক্রিয়াবিন্দু দূরত্ব ইকুয়াল টু আর ইনটু আর এর ক্রিয়াবিন্দু হতে লব্ধির ক্রিয়াবিন্দুর দূরত্ব। এটা গতদিন আমি শিখিয়েছিলাম। এখন আমরা বিভিন্ন ভাবে বিডি আর সিডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করেছিলাম। যখন ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু ছিল তখন বিডি ইকুয়াল টু সিডি ছিল। আবার যখন সেটা লম্ব কেন্দ্র ছিল তখন লম্বের সূত্র থেকে আমরা করেছিলাম। আবার যখন এটা অন্তঃকেন্দ্র ছিল ও, তখন বিডি আর সিডি এর অনুপাত ছিল এবি আর এসি এর অনুপাতের সমান। তো আজকে পরিকেন্দ্র থেকে বিডি আর সিডি এর অনুপাত কত হবে এটা আমাদের বের করা খুব জরুরি। ওকে, তাহলে এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম আমরা। তো এবার একটু কিছু অঙ্কন আছে, সেটা হচ্ছে এরকম যে বি ও যোগ করো আবার সি ও যোগ করো। ওকে, এখন দেখো এই ওবি আর ওসি কিন্তু সমান। ওকে, যেহেতু সমান সুতরাং এই কোণ আর এই কোণ কিন্তু সমান। ওকে, কারণ এই দুটো কোণ সমান। এখন লক্ষ্য করো, আমি যদি বলি ওবিডি ত্রিভুজে সাইন সূত্র ইউজ করব, দেখো তাহলে আমরা কি পাবো, বিডি বাই এই কোণ ওডি বাই এই কোণ। ওকে, তাহলে আমি আস্তে আস্তে এটার অনুপাত নিয়ে আসার জন্য কিছু জিওমেট্রিক্যাল কনসেপ্ট এখানে কাজে লাগাতে হবে। যে ওবিডি ত্রিভুজে সাইন সূত্র অনুসারে পাই, সাইন সূত্র অনুসারে, সাইন সূত্র কি ছিল, প্রত্যেকটা বাহু তার অপোজিট কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। অর্থাৎ বিডি এর নিচে আসবে তোমার বিডি এর অপোজিট কোণ। অপোজিট কোণ মানে এই কোণটা, তাহলে এই কোণের নাম কি, সাইন বি ও ডি কোণ, সাইন বি ও ডি কোণ। এটা ইকুয়াল টু ওডি ডিভাইডেড বাই ওডি এর, ওডি বাহুর অপোজিট কোণ এইটা, অর্থাৎ সাইন অফ ও বি ডি কোণ। ওকে, বা লক্ষ্য করো এবার বিডি ডিভাইডেড বাই সাইন বিওডি কোণ। সাইন বিওডি কোণকে লেখা যায় পাই মাইনাস এ ও বি কোণ, এ ও বি কোণ। ওকে, এই যে এটা লেখা যায়, খেয়াল করো বিওডি কোণ মানে এই কোণটা। ওকে, এই কোণটা মানে কি 180 ডিগ্রি মাইনাস এই কোণটা এ ও বি কোণ। এটা ইকুয়াল টু ওডি ডিভাইডেড বাই সাইন অফ ওবিডি, এটা লিখে রাখো। তাহলে বা বিডি ডিভাইডেড বাই সাইন অফ, পাই থাকলে সাইন সাইনই থাকে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে সাইন এ ও বি কোণ, এটা ইকুয়াল টু ওডি ডিভাইডেড বাই সাইন অফ ও বি ডি কোণ। এখন আসো এ ও বি কোণটা কোনটা, দেখো এ ও বি কোণ মানে এই কোণটা। ওকে, এই কোণটা হচ্ছে এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণটা
এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এই সি কোণের দ্বিগুণ হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব BD ডিভাইডেড বাই sin 2c equal to OD divided by sin of OBD। ওকে, এটা হলো ইকুয়েশন নাম্বার 2। এর ডান পাশে একটা নোট লিখতে পারো তোমরা যে AB চাপের উপরে দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ AOB কোণ অর্থাৎ AOB কোণ ইকুয়াল টু 2c কোণ। ওকে, কেন এটা হলো বলো তো? AB চাপের উপর আমরা জানি 9 10 এই উপপাদ্যটা পড়েছিলাম যে AB চাপের উপরে দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ কোণ ওই একই চাপের উপরে দ্বন্দ্বায়মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে আমি কোন ত্রিভুজটা নিয়ে কাজটা করলাম? আমি হচ্ছে OBD ত্রিভুজ নিয়ে BD বাই sin 2c বের করেছি, রাইট? অনুরূপ ভাবে আমরা OCD ত্রিভুজ নিয়ে কাজ করব এবার। এটা থাকে এখানে, হ্যাঁ? এবার দেখো ওটা ক্লিয়ার কিনা বলো? এটাও কি ক্লিয়ার যেটুকু করালাম? যেটুকু করালাম সেটুকু ক্লিয়ার কিনা? OBD কি সমকোণী? না, সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ না। সাইন সূত্র ইউজ করেছি আমি, সাইন সূত্র। ওকে, ক্লিয়ার। এবার আসো OCD ত্রিভুজে। OCD, তাহলে OCD ত্রিভুজে সাইন সূত্রানুসারে পাই, সাইন সূত্রানুসারে পাই, তাহলে কি হবে? OC ডিভাইডেড বাই OC বলছে CD। CD ডিভাইডেড বাই, আমার যেহেতু BD আর CD এর অনুপাত লাগবে, CD ডিভাইডেড বাই CD এর অপোজিট কোণ এইটা, তাহলে sin COD, sin COD, CD ডিভাইডেড বাই, দেখো CD এর অপোজিট কোণ হচ্ছে এইটা, এই কোণের sin অনুপাত লাগবে, CD বাই sin COD ইকুয়াল টু OD ডিভাইডেড বাই OD এর অপোজিট কোণ হচ্ছে এবার এইটা, অর্থাৎ sin OCD, OCD, OCD। কি ক্লিয়ার? এবারে COD কোণ মানে পাই মাইনাস AOC কোণ, তাহলে বা CD ডিভাইডেড বাই sin অফ পাই মাইনাস AOC কোণ, এটা ইকুয়াল টু OD ডিভাইডেড বাই sin OCD কোণ। তাহলে CD ডিভাইডেড বাই, এখানে একবার লিখতেছি sin sin থাকবে AOC কোণ, AOC কোণ মানে হচ্ছে এই দেখো AOC কোণ, এটা হচ্ছে AC চাপের উপরে দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ কোণ যা কিনা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ sin 2B ইকুয়াল টু OD ডিভাইডেড বাই sin OCD। এটা দাও তোমরা ইকুয়েশন নাম্বার 3। ওকে, হ্যাঁ ওই জ্যাকেট গুলো দাও, উপরে জ্যাকেট আছে, উপরে তোমার ভাবির কাছে জ্যাকেট গুলো দেওয়া আছে, গুলো দেওয়া আছে। তাহলে দেখো এটা ক্লিয়ার কিনা? ডান সাইডে নোট দিবা যে AC চাপের উপর দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থ AOC কোণ ইকুয়াল টু বৃত্তস্থ 2B কোণ। কি ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে এখানে দেখো একটু খেয়াল করো যে দেখতে পাচ্ছ কিনা দেখো OD বাই sin OBD, এটা OD বাই এই কোণ, আবার OD বাই OCD কোণ। আমরা দেখেছি যে এই কোণ আর এই কোণ সমান। কেন সমান? এটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, রাইট? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হয়, তাহলে OD বাই এই কোণের অনুপাত যা হবে OD বাই এই কোণের অনুপাত তাই হবে, রাইট? তাহলে আমরা বলতে পারি 2 আর 3 এর ডান পক্ষ অভিন্ন। তাহলে লিখো 2 ও 3 এর
ডান পক্ষ অভিন্ন। ওকে, 2 ও 3 এর ডান পক্ষ অভিন্ন। ওডি বাই ওবিডি কোণ আর ওডি বাই ওসিডি কোণ এটা অভিন্ন কিনা বলো। এখানে কি কোনো প্রশ্ন আছে? কি ক্লিয়ার হয়েছে? তাহলে যেহেতু ডান পক্ষ সমান, সুতরাং 2 এর বাম পক্ষ আর 3 এর বাম পক্ষ সমান হবে। তাহলে অতএব বিডি বাই sin 2c equal to CD divided by sin OCD কোণ। কি sin OCD বলছে sin 2b sin 2b তাহলে বা আমরা লিখতে পারি BD into sin 2b equal to CD into sin 2c। এটা দাও ইকুয়েশন নম্বর 4। ওকে, কি ক্লিয়ার? এখন আসো, আমার তো BD আর CD কাটতে হবে, তাই না? আমার এখানে কোথায় ছিল? এই যে 1 নম্বর ইকুয়েশনে ছিল Q into BD equal to R into CD। এবার আমরা পাইছি 4 নম্বর ইকুয়েশনে BD into sin 2b equal to CD into sin 2c। তাহলে 1 নম্বরকে যদি আমরা 4 নম্বর দিয়ে ভাগ করি, তাহলে 1/4 হতে পাই 1/4 হতে পাই Q divided by BD কাটা যাবে Q by sin 2b equal to R by sin 2c। কি ক্লিয়ার? এটা ইকুয়েশন নম্বর 5 হলো। দেখো 1 নম্বরের বাম পক্ষে ছিল Q into BD, 4 নম্বরের বাম পক্ষে BD into sin 2b। যদি ভাগ করি BD কাটা যাবে, তাহলে Q divided by sin 2b আর R divided by CD কাটা যাবে sin 2c। তাহলে আমরা কি দেখলাম? যখন AO কে যোগ করে বর্ধিত করে দিলাম, তখন আমরা সম্পর্ক পেলাম Q এবং R এর মধ্যে, অর্থাৎ Q বলটা যে বিন্দুতে ক্রিয়া করে সেই কোণের দ্বিগুণের sin অনুপাত Q by sin 2b equal to R by sin 2c। তাহলে অনুরূপভাবে BO কে যোগ করলে আমরা P এবং R এর মধ্যে সম্পর্ক পাবো। তাহলে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে অনুরূপভাবে BO যোগ করে, এর আগে যোগ করেছিলাম AO যোগ করে বর্ধিত করেছি। হ্যাঁ, BO যোগ করে বর্ধিত করে প্রমাণ করা যায় যে বর্ধিত করে প্রমাণ করা যায় যে P divided by R divided by, দেখো বর্ধিত করলে A আর C বিন্দুতে ক্রিয়াশীল দুটো বল নিয়ে কাজ করতে হবে। তাহলে P divided by কত হবে? sin 2a R divided by sin 2c। ওকে, এটা দেব ইকুয়েশন নম্বর 6। এবারে বলো 5 ও 6 হতে কি লিখতে পারি? 5 ও 6 হতে পাই P divided by sin 2a equal to Q divided by sin 2b equal to R divided by sin 2c। এটাই প্রমাণিত। ওকে, তাহলে আমরা এই যে 4টা প্রমাণ শিখলাম, এই 4টা প্রমাণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি ক্লিয়ার? হয়েছে? ক্লিয়ার কিনা বলো? টোটাল আমরা 4
চারটা প্রমাণ করেছি। যদি লব্ধি ভর কেন্দ্র দিয়ে যায় তাহলে P = Q = R। যদি আমাদের লব্ধির লম্ব কেন্দ্র দিয়ে যায় তাহলে P/10A = Q/10B = R/10C। লব্ধি যদি অন্তঃকেন্দ্র দিয়ে যায় তখন আমরা দেখেছিলাম P/a = Q/b R/c। হ্যাঁ, একটু মনে রাখতে হবে। আর যখন লব্ধি পরিকেন্দ্রগামী তখন আমাদের হয়েছে P/sin 2a = Q/sin 2b R/sin 2b আর R/sin 2c। ওকে, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। এবার দেখো, বরিশাল বোর্ড 11 সালে আসা, সিলেট বোর্ডে 3 আর 10 সালে আসা, ঢাকা বোর্ডে 7 সালে আসা, তারপরে কুমিল্লা বোর্ডে 9 সালে, চট্টগ্রাম বোর্ডে 11, রাজশাহী বোর্ডে 12, দিনাজপুর বোর্ডে 12। খুব সুন্দর একটা প্রশ্ন। কেতাবউদ্দিন স্যারের বইয়ের 4-এর ই নম্বর অঙ্ক এটা। অঙ্কটা লিখে দেব না, তোমরা তুলবা। টয়েস এ দীর্ঘ এবং ডাব্লু ওজন বিশিষ্ট একটি সুষম তক্তা বি দূরত্বে অবস্থিত দুটি খুঁটির উপর আনুভূমিকভাবে অবস্থিত। তক্তাটিকে না উল্টিয়ে এর দুই প্রান্তে পর্যায়ক্রমে যথাক্রমে W1 এবং W2 ওজন ঝুলানো যায়। প্রমাণ করো যে W1 / W + W1 plus W2 / W plus W2 = B/A। এটা খুব সুন্দর একটা প্রমাণ, খুবই সুন্দর প্রমাণ। প্রশ্নটা লেখো, টয়েস এ দীর্ঘ এবং W ওজনের একটি সুষম তক্তা বি দূরত্বে অবস্থিত দুটি খুঁটির উপর অনুভূমিকভাবে স্থাপিত ওকে, তক্তাটিকে না উল্টিয়ে এর দুই প্রান্তে পর্যায়ক্রমে সর্বাধিক W1 ও W2 ওজন ঝুলানো যায়। দেখাও যে W1 / W plus W1 plus W2 / W plus W2 = B/A। এটা দেখাতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেখো তোলা হলো কিনা।
টোয়াইস এ দীর্ঘ এবং ডাব্লু ওজনের একটি সুষম তক্তা বি দূরত্বে অবস্থিত দুটি খুঁটির উপর অনুভূমিকভাবে স্থাপিত। তক্তাটিকে না উল্টিয়ে এর দুই প্রান্তে পর্যায়ক্রমে সর্বাধিক W1 এবং W2 ওজন ঝুলানো যায়। দেখাও যে W1 by W plus W1 plus W2 divided by W plus W2 equal to B by A। পর্যায়ক্রমে কথাটার বলা অর্থ কি এটা আগে তোমাকে জানতে হবে। এখানে একটা কথা আছে, পর্যায়ক্রমে সর্বাধিক ওজন ঝুলানো যায়, অর্থাৎ এক প্রান্তে যখন আমি W1 ওজনের বস্তু ঝুলাবো তখন দ্বিতীয় প্রান্তটা ফাঁকা থাকবে। পর্যায়ক্রমে সর্বাধিক W1 এবং W2 ওজন ঝুলানো যায়, অর্থাৎ এর থেকে বেশি ওজন আর ঝুলানো যাবে না। তাহলে এখানে দুইটা ক্ষেত্র হবে। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো তক্তাটা হচ্ছে এটা, এই যে মনে করো তক্তা। ওকে, এই তক্তার ওজন হচ্ছে W। ওকে, তাহলে এই W ওজনের তক্তা, তাহলে এর ওজন সবসময় এর মধ্যবিন্দু থেকে খাড়া নিচের দিকে ক্রিয়াশীল হবে। তাহলে এখান থেকে W ওজনের তক্তা, W ওজনটা খাড়া নিচের দিকে ক্রিয়াশীল। ওকে, এখন এই তক্তাটা দুটা এভাবে আছে, দুটা খুঁটির উপরে স্থির অবস্থায় ছিল সর্বপ্রথম অবস্থায়। তাহলে দুটা খুঁটির উপর অবস্থান করে। মনে করো এখানে একটা খুঁটি দেওয়া আছে, এইভাবে খুঁটি দেওয়া আছে, এখানে আরেকটা খুঁটি দেওয়া আছে। ওকে, তাহলে এই দুটা খুঁটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে b। ওকে, এইটুকুর মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে বুঝছো? b। কিন্তু এইটুকু কত আর এইটুকু কত এটা কিন্তু জানা নেই। আর মনে করো না যে এই দুটার মধ্যবিন্দু এটা কিন্তু এই তক্তার মধ্যবিন্দু। তাহলে এটা যদি a বিন্দু দাও, এটা যদি b বিন্দু দাও, এটা যদি c বিন্দু দাও, এটা যদি d দাও, এটা যদি e দাও। ওকে, c কিন্তু ab এর মধ্যবিন্দু, এই d আর e এর মধ্যবিন্দু না। ওকে, d e হচ্ছে ওই খুঁটি দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। খুঁটি দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে বুঝছো? b দূরত্বে। তাহলে খুঁটি দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে b। তাহলে এখান থেকে এইটুকু b, বাট এইটুকু কত আর এইটুকু কত জানি না। আমি ধরে নিলাম এইটুকু হচ্ছে x, ধরে নিলাম এইটুকু x, তাহলে এইটুকু 100% b minus x, কারণ এদের মধ্যবর্তী দূরত্ব আছে, খুঁটি দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে b। বলো সংজ্ঞা অনুসারে ওজন ঝুলানোর আগের অবস্থান এটা কিনা? আমার উদ্দীপক অনুসারে আরেকটা জিনিস দেওয়া আছে, ab এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে টুয়াইস, ab এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে টুয়াইস। তাহলে এখান থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে টুয়াইস। ওকে, তাহলে AC equal to a, রাইট? তাহলে আমি এখানেই দেখাতে পারি AC equal to যদি a হয়, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে a minus x। এই যে দেখো এখান থেকে এইটুকু a minus x, তাই না? আবার এখান থেকে এইটুকু হবে b minus সরি a minus b plus x। মোট কথা আমার এই টোটাল হচ্ছে 2a, এর অর্ধেক হচ্ছে a। এইটুকু পরিমাণ কত এটা আমার অতটা প্রয়োজন নাই। কি ক্লিয়ার? এখন আসো তারপরে কাহিনী হচ্ছে, তাহলে এই ডাইমেনশনটাও লিখে নিই। এখান থেকে এইটুকু কত হবে বুঝছো? এইটুকু হবে, দেখো এই পুরাটুকু হচ্ছে টুয়াইস a। তাহলে AC equal to a, যেহেতু c মধ্যবিন্দু, তাহলে এইটুকু হবে a minus x, a minus x, রাইট? আবার আসো এখান থেকে এইটুকু কত হবে? এখান থেকে এইটুকু কিন্তু a, তাহলে a থেকে এইটুকু বাদ যাবে, তাহলে a minus b plus x। কি ক্লিয়ার? তাহলে আমার ওজন ঝোলানোর আগে হচ্ছে এই ব্যবস্থা। ওকে, এখন দেখো সব কিছু ঠিক আছে। আমি যদি বলি তোমাকে খুঁটি দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে, তার মানে এটা প্লাস এটা প্লাস এটা করে দেখো আসবে b। দেখো b আছে কিনা খুঁটি দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আবার আমি যদি বলি তক্তার দূরত্ব বের করো, তক্তার দূরত্ব মানে কি এইটুকু প্লাস এইটুকু প্লাস এইটুকু প্লাস এইটুকু, এই সবকটা যোগ করে দেখো টুয়াইস হবে। কিভাবে আমি বের করলাম? ফিলিংস দিয়ে, কারণ এই পুরাটুকু টুয়াইস, তাহলে এখান থেকে এইটুকু হবে a, এখান থেকে x নেওয়া আছে, সুতরাং 2a minus ক্যালকুলেশন করলে টুয়াইস হতেই হবে। এটা হচ্ছে তোমার
ওজন ঝোলানোর আগের ব্যবস্থা, যে এই অবস্থায় তক্তাটা স্থির অবস্থায় ছিল। কি ক্লিয়ার? বলো এটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? হয়েছে? ক্লিয়ার? একজন বললেই হবে। মাইশা ফারজানা ঐশী বলেছে ক্লিয়ার, তাহলে আর কোনো কথা নাই। পূর্ণিমা ওকে। এইবার আসো, এটা গেল প্রথম অবস্থা, না আদি অবস্থা। এটা হচ্ছে আদি অবস্থা, এটা হচ্ছে আদি অবস্থা। ওকে, এটা হচ্ছে আদি অবস্থা। এই আদি অবস্থার বর্ণনাগুলো একটু দিয়ে নিবা। যে ধরে AB ইকুয়াল টু টুয়াইস A ইকুয়াল টু ওই দ্বন্দ্বের দৈর্ঘ্য বা তক্তার দৈর্ঘ্য, তক্তা দেয়া আছে তাহলে তক্তার দৈর্ঘ্য, তাহলে তক্তার দৈর্ঘ্য এটা লিখে নিলাম। ওকে, AB এর পরিচয় দিলাম। এবার হচ্ছে C মধ্যবিন্দু, তাহলে AC ইকুয়াল টু BC ইকুয়াল টু স্মল a অর্ধেক যেহেতু, DE ইকুয়াল টু খুঁটিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দ্যাট ইজ B। তাহলে এটা লিখবা খুঁটিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, খুঁটিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ওকে, খুঁটিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। DC ইকুয়াল টু x, এটা আমরা ধরে নিয়েছি, রাইট? অতএব CE ইকুয়াল টু B মাইনাস x। ওকে, এবারে AD ইকুয়াল টু, সব ডাইমেনশন গুলো লিখে নিই। AD ইকুয়াল টু A মাইনাস x, আর ওইদিকে EB ইকুয়াল টু A মাইনাস B প্লাস x। ডাইমেনশন গুলো সব দেখিয়ে নিলাম। ওকে, সব ব্যাখ্যা দিয়ে দিলাম যে কোনটা কি জিনিস। এইবারে তোমার দুইটা এখানে কন্ডিশন আছে, যে এই দুটা প্রান্তে পর্যায়ক্রমে মানে কি, একটা যদি আমরা A বিন্দুতে W1 ওজন রাখি, B বিন্দুতে W2 রাখা যাবে না। অর্থাৎ এখানে W1 ওজনের সর্বোচ্চ ওজন এখানে ঝুলানো যায়, সর্বাধিক W1 ওজন ঝুলানো যায়। তাহলে আমি W1 কে যদি A বিন্দুতে ক্রিয়াশীল করাই, B বিন্দুতে W2 দেওয়া যাবে না। ওকে, পর্যায়ক্রমে দিতে হবে। A বিন্দুতে W1 দাও, তারপরে আরেকটা ক্ষেত্র তৈরি করো যেখানে তুমি B বিন্দুতে W2 ঝুলাবা। ওকে, এবার আসো এই জিনিসটাই আমরা আরেকটা চিত্র আঁকবো। প্রথম ক্ষেত্র, এটা তো আদি অবস্থা। ওকে, এই অবস্থা স্থির অবস্থা ছিল। এবার দেখো, আবার এই দ্বন্দ্বটা আঁকছি। ঠিক আছে? কি ছিল আমাদের? এখান থেকে W ওজন ঝুলানো ছিল, এখানে একটা খুঁটি ছিল, এখানে একটা খুঁটি ছিল, এটা A বিন্দু, এটা B বিন্দু, C বিন্দু, D বিন্দু, এটা E বিন্দু, এটা ডাইমেনশন এইটুকু x, এইটুকু B মাইনাস x, এইটুকু হচ্ছে A মাইনাস x, A মাইনাস x, এইটুকুতে দরকার নাই, ওই পাশে ডাইমেনশন এখন প্রয়োজন নাই। এবার A বিন্দু থেকে আমরা সর্বাধিক W1 ওজন ঝুলাতে পারি। ওকে, প্রথম অবস্থায় এই দুটো খুঁটির উপরে তক্তাটা এভাবে ছিল। যখন এখানে একজন এসে দাঁড়াবে এই কিনারায়, তখন এই তক্তাটা উল্টে যাওয়ার চেষ্টা করবে। সর্বাধিক W1 ওজন ঝুলানো হয়েছে, এর অর্থ হচ্ছে এর থেকে আর একটু বেশি ওজন যদি এখানে ঝুলানো হয়, তাহলে এই খুঁটি থেকে উল্টে যাবে। তাহলে এই খুঁটির উপরে চাপ শূন্য, এই খুঁটির উপরে চাপ শূন্য, রাইট? যখন আমরা A বিন্দুতে বস্তু ঝুলাবো, তখন E বিন্দুতে যে খুঁটি আছে ওই খুঁটির উপর থেকে উঠে যাওয়ার চেষ্টা করবে, রাইট? দুটা খুঁটির উপর অবস্থান করেছিল। যেমন দেখো এখানে, এই যে দেখো এখানে দুটা খুঁটি, এই যে এখানে দুটা খুঁটি দিয়েছি আমি, দেখতে পাচ্ছেন কি? ঠিক আছে, তাহলে এটা মনে করে A বিন্দু,
আমি যখন এখানে সর্বোচ্চ ডাব্লিউ ওজনের মনে করে চাপ দিচ্ছি উল্টাচ্ছে না বাট এমন একটা ওজন দিলাম এই দূরবর্তী যে খুঁটিটা দেখতে পাচ্ছ এই খুঁটি থেকে মনে করো উঠে গেছে, উল্টানোর উপক্রম হয়েছে জাস্ট। ওকে, উল্টানোর যখন উপক্রম হবে তখন এই খুঁটির উপর চাপ হবে শূন্য। বাট এই যে দেখো বৃদ্ধাঙ্গুলি যেখানে দেখতে পাচ্ছ, দেখা যায় বৃদ্ধাঙ্গুলি, এই বৃদ্ধাঙ্গুলির উপরে কিন্তু চাপ ঠিকই থাকবে। ওকে, অর্থাৎ এটার উপরে একটা চাপ থাকবে। ওকে, তাহলে আমরা এটার উপরে চাপ ধরে নিলাম P1 চাপ। ওকে, ডি বিন্দুতে স্থাপিত খুঁটির উপরে চাপ P1। কি ক্লিয়ার? তাহলে কি আমরা বলতে পারি এটার উপরে চাপ শূন্য? তাহলে এইটুকু বাদ দিয়ে এই স্ট্রাকচারে টোটাল কয়টা ফোর্স আছে মোস্তাক? 1 2 3। এই তিনটা ফোর্সের ভিতরে এই দুটাকে রেজিস্ট করে, তাহলে এটা লব্ধির অবস্থান, এই দুটা ফোর্সের লব্ধি এখানে, রাইট? তাহলে এবার আমরা লিখব যে প্রথম ক্ষেত্র এত মোটা হলো। তাহলে প্রথম ক্ষেত্রটা কি লিখব? আবার চেক করব, এখানে লিখব যখন এ বিন্দুতে, এভাবে লিখে দিতে হবে কি, যখন এ বিন্দুতে W1 ওজন ক্রিয়াশীল, W1 ওজন ঝুলানো হয় তখন ই বিন্দুতে স্থাপিত খুঁটির উপর চাপ শূন্য। ই বিন্দুতে স্থাপিত খুঁটির উপর চাপ শূন্য। কি ক্লিয়ার? অতএব আমরা লিখতে পারি যে W1 * W1 হতে এর দূরত্ব, W1 * W1 হতে এর লব্ধির দূরত্ব a - x, এটা ইকুয়াল টু W * W থেকে এর ডিসটেন্স x, W * W থেকে এর ডিসটেন্স হচ্ছে x। কি ক্লিয়ার? তাহলে বা আমরা লিখতে পারি W1 * a minus W1 * x equal to Wx। এর এই পাশে পার করে দেওয়ার পরে x এর মান বের করো, তাহলে x equal to W1 divided by W plus W1 into a। ইকুয়েশন নাম্বার দাও 1। এখানে সমান্তরাল বলের সূত্র কাজে লাগাইছি কিন্তু, কারণ এই দুটো বলের লব্ধি এইটা, কারণ এই একাই তখন এই দুটো বলকে ধরে রাখবে, কারণ উল্টাবে না বাট উল্টানোর উপক্রম হবে, এই জন্য এখানে চাপ হবে শূন্য। কি ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা বলো? তাহলে এই বল ইনটু যেহেতু এই দুটো সমমুখী সমান্তরাল বল, এদের লব্ধি এখানে ক্রিয়াশীল। ওকে, তাহলে W1 ইনটু এখান থেকে ডিসটেন্স, W ইনটু W থেকে এর ডিসটেন্স সমান হবে। কি ক্লিয়ার? সেখান থেকে আমি x এর মানটুকু বের করে রেখেছি। এটুকু ক্লিয়ার কিনা দেখো? ক্লিয়ার? তাহলে এটা গেল একটা ক্ষেত্র। এবার আসো দ্বিতীয় ক্ষেত্র, যখন আমি বি বিন্দুতে বস্তুটাকে ঝুলাবো। ওকে, ডানে দেখার দরকার নাই। এবার আসো বি বিন্দুতে যখন বস্তুটাকে ঝুলাবো তখন আরেকটা চিত্র আমাকে আঁকতে হবে। এই যে দেখো, এইটাই আঁকবো, এটাই আঁকবো, জাস্ট ওটাই আঁকবো। এবার এ বিন্দুতে বস্তু না ঝুলিয়ে ওই বি বিন্দুতে বস্তুটা ঝুলাবো। ওকে, তাহলে এখানে হচ্ছে এবার এখানে W ওজন, এখানে একটা খুঁটি, এখানে একটা খুঁটি, এটা ডি সি ই আগের অবস্থানে ঠিক থাকবে, এটা এ। এবার বি বিন্দুতে W2 ঝুলাবো, তখন এটার উপরে চাপ শূন্য হবে, এটার উপরে চাপ, এই খুঁটির উপরে চাপ হবে শূন্য। রাইট? কি স্যার? কি ক্লিয়ার? তাহলে এই ডাইমেনশন গুলো দিয়ে নাও। ডাইমেনশন গুলো কি কি ছিল? এইটুকু ডাইমেনশন x ছিল, এইটুকু ছিল b - x,
আর এইটুকু ডাইমেনশন কত ছিল এটা বের করা আছে দেখো a minus b plus x a minus b plus x ক্লিয়ার তাহলে এবার এটা দ্বিতীয় ক্ষেত্র তাহলে এখানে লিখো দ্বিতীয় ক্ষেত্র তাহলে দ্বিতীয় ক্ষেত্রটা কি লিখবো যখন b বিন্দুতে W2 ওজন ঝোলানো হয় তখন D বিন্দুতে স্থাপিত খুঁটির উপর চাপ শূন্য হয় ওকে এইটুকু কাজ শেষ তাহলে এটার উপর চাপ শূন্য তাহলে এখানে কয়টা বল আছে তিনটা বল আছে W W2 এবং এখানে একটা চাপ আছে তো দরকার নাই সেটা এই চাপটা কি এই দুটো বলের লব্ধি যেহেতু এই দুটো বলের লব্ধি ই বিন্দুতে ক্রিয়াশীল সুতরাং W থেকে এর ডিসটেন্স W2 থেকে এর ডিসটেন্স কি হবে সমান হবে তাহলে অতএব মানে গুণফল তাহলে অতএব আমরা লিখতে পারি W into b minus x এটা ইকুয়াল টু W2 into a minus b plus x যেহেতু এই দুটো বলের লব্ধি এখানে ক্রিয়াশীল তাহলে এটা ইনটু এটা এই ডিসটেন্স W2 into এই ডিসটেন্স সব সময় সমান হবে তাহলে বা W into b minus x equal to W2 into a minus W2 into b minus x এই যে দেখো এখানে মাইনাস কমন নিয়েছি W2 into a মাইনাস কমন নিয়েছি এই দুটো থেকে মাইনাস কমন নিলে W2 into b minus x এবারে এটাকে এই পাশে পার করে নিয়ে আসলে b minus x কমন নাও তাহলে হবে W plus W2 into b minus x এটা ইকুয়াল টু W2 into a অতএব b minus x equal to W2 divided by W plus W2 into a ইকুয়েশন নম্বর যাবে এটা 2 কিচ্ছু করিনি দেখো যার সমান্তরাল বলে সূত্র অ্যাপ্লাই করেছি W into b minus x W2 into a minus b plus x দিয়ে গুণ করে b minus x বের করেছি রাইট এই পাশ থেকে এটা নিয়ে আসে b minus x টা কমন নিয়েছি কি ক্লিয়ার কিনা বলো তাহলে এক নম্বর ইকুয়েশন আর দুই নম্বর ইকুয়েশনের যদি আমরা যোগ করে দিই তাহলে তো অঙ্ক কামাকামা হয়ে যায় ওকে তাহলে 1 যোগ 2 হতে পাই 1 যোগ 2 হতে পাই কি পাই বলো এটা প্লাস এটা যদি করি x আর x তাহলে x plus b minus x বাম্পার যোগ হবে এবার ডান পার যোগ হবে ঠিক তাহলে w1 divided by w plus w1 into a plus w2 divided by w plus w2 into a কি ক্লিয়ার এবার আসো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x আর x কাটি যাবে তাহলে উভয় পক্ষকে যদি a দ্বারা ভাগ করে দেই তাহলে b by a equal to w1 divided by w plus w1 plus w2 divided by w plus w2 প্রমাণিত কি ক্লিয়ার বলো ক্লিয়ার হয়েছে কিনা কোন ভেজাল আছে ক্লিয়ার হয়েছে ওকে খুব সুন্দর প্রশ্ন এটা
ওকে, এতে যদি W2 ধরতাম কোনো সমস্যা নাই। ঠিক আছে, এতে যদি W2 ধরাও কোনো সমস্যা নাই, প্রমাণ আসবেই, এটাই প্রমাণ আসবে, তোমরা করো, সমস্যা নেই। এতে W2 আর B তে W1 ধরে করো, তাও কোনো সমস্যা নাই, একই প্রমাণ আসবে। আর কি অঙ্ক করানো যায়? লব্ধি সরণ সংক্রান্ত অঙ্ক তো করাইছিলাম তোমাদেরকে, তাই না? লব্ধি সরণ সংক্রান্ত অঙ্ক করাইছিলাম। তারপরে কোন উজ্জ্বল যে শিক্ষালয়ের কথায় যেন মোমেন্ট সংক্রান্ত অঙ্ক করাইছিলাম। মোমেন্ট দিয়ে মোটামুটি 1 নম্বরের শতকরা অঙ্ক হবে কেতাবুদ্দিন স্যারের বইয়ের। হ্যাঁ, 2 নম্বরের শতকরা হয়ে গেল মোটামুটি লব্ধি সরণ সংক্রান্ত। 4 নম্বর অঙ্ক কমপ্লিট, এগুলো মোমেন্ট দিয়ে হবে। 5 নম্বর তো করিয়েছি, ওই যে ভর কেন্দ্র, অন্তঃকেন্দ্র, লম্ব কেন্দ্র, পরিকেন্দ্রের অঙ্ক। ওকে, একটা থিওরি শুধু তোমরা একটু পড়ে নেবা, সেটা হচ্ছে দুটা বিপরীতমুখী সমান্তরাল বলের থিওরি আর কি। হ্যাঁ, দুটা বিপরীতমুখী সমান্তরাল বলের থিওরিটা একটু তোমরা পড়বা। যে দুটা বিপরীতমুখী সমান্তরাল বলের এর লব্ধি হয় তাদের বিয়োগফলের সমান, ঠিক আছে, এবং লব্ধির ক্রিয়াবিন্দু তাদের ক্রিয়াবিন্দু সংযোগ রেখার বাইরে একটা বিন্দুতে অবস্থান করে। থিওরি এখন খুব কম আসে, জাস্ট একটু পড়ে নেবা। সেটা হচ্ছে অসদৃশ সমান্তরাল বল, কই এই দেখবা 335 পেজে আছে। ওকে, আর কয়টা ক্লাস লাগবে না, এখানে আর কোনো ক্লাস লাগবে না ওরকম। আমি তোমাদের হচ্ছে আর একদিন এটার ক্লাস নিব, একটু মনে করো সার্বিক এই চ্যাপ্টারের উপরে। আর তোমাদের হচ্ছে রবিবার থেকে শুরু করব। আমি সম্ভাব্যতা শুরু করব নাকি ত্রিকোণমিতি শুরু করব? আগে তোমাদের বলো, সম্ভাব্যতা নাকি ত্রিকোণমিতি শুরু করব? তারপরে হচ্ছে ত্রিকোণমিতি, মনে করো তোমাদের সমাধান চ্যাপ্টার আছে, আর বিপরীত বৃত্তীয় ফাংশন আছে, ইনভার্স সার্কুলার ট্রাইগোনোমেট্রিক ফাংশন আর কি। তো বিপরীত বৃত্তীয় ফাংশন চ্যাপ্টারটা আমি অনেক আগেই তোমাদেরকে ডিফারেন্সিয়েশন করার সময় ম্যাক্সিমাম করাইছিলাম। তারপরে ওটা বেশি সময় লাগবে না, 2টা ক্লাস লাগতে পারে, দেবা 2-3টা ক্লাস লাগতে পারে। তো আগে বলো তোমরা ত্রিকোণমিতি শেষ করে নিয়ে মানে কি সম্ভাব্যতা করবা? মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসবো, কারণ সম্ভাব্যতাও খুব বড় চ্যাপ্টার না, ওই খুব ছোট চ্যাপ্টার, হয়তো বা 4-5টা ক্লাস লাগবে, ঠিক আছে। আর একটা থাকলে শুধু গতিবিদ্যা। ওকে, কোন চ্যাপ্টার শুরু করবো বলো? ত্রিকোণমিতি, প্রবাবিলিটি, ত্রিকোণমিতি। সম্ভাব্যতা, 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 ঠিক আছে। আমি সম্ভাব্যতার গ্রুপ খুলে দিব। SM অন্তর, প্রতিদিন হোম টাস্ক দিন ভাইয়া, আমি খুব অলস, চাপ না দিলে পড়ি না। ত্রিকোণমিতি শেষ হয়ে যাক। প্রবাবিলিটি, প্রবাবিলিটি, প্রবাবিলিটি। আচ্ছা হইলো, আমি আজকে পোল করব, যেখানে বেশি ভোট পড়বে সেটা হচ্ছে তোমার জয়যুক্ত হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা একটা কাজ করো, এই যে ইয়া চ্যাপ্টারের, এই যে সমান্তরাল বল চ্যাপ্টারের একটু প্রবলেম আমাকে দাও, আজকালের মধ্যে প্রবলেম দাও। শনিবারে আমরা ক্লাস করে রবিবার থেকেই হয় সম্ভাব্যতা শুরু করবো, নয়তো বা ত্রিকোণমিতি শুরু করব। সমান্তরাল বলের প্রবলেম দিও,
যেগুলো মোটামুটি বইয়ের অঙ্ক আছে, কেতাবুদ্দিন স্যারের বই বা তোমাদের হচ্ছে অক্ষরপত্র বই আছে, সেগুলো যদি প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো দাও। রবিবার থেকে আমরা সম্ভাব্যতা অথবা ত্রিকোণমিতি করে ফেলবো, ঠিক আছে? সম্ভাব্যতা বা ত্রিকোণমিতি শুরু করব। আমি হচ্ছে গ্রুপ ক্রিয়েট করে তোমাদেরকে ইনভাইট করবো নি, ঠিক আছে? তাহলে আজকে পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম। 2টা মাত্র অঙ্ক করলাম।